নামের এগেনস্টে রীতা সেন, তাহলে রীতা সেনের নাম আছে, তার এপিক নম্বর আছে, তার সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তার এখানে আপলোড তাদের কাছে নোটিশ পৌঁছে দিতে হচ্ছে বিএলওদের। তাহলে এতগুলো ট্যাবের মধ্যে এইগুলো নিয়ে কাজ চলছে। একসাথে কাজে লাগালে আপনার সাথে ঠাকুরদা বা ঠাকুরমার বা দাদু বা দিদার লিঙ্কেজ প্রমাণ করা যাবে। এই ডকুমেন্টগুলো এসআইআর নিয়ে কনফিউশন কিছুতেই দূর হচ্ছে না। আমার পরিচিত কয়েকজনের কাছে নাকি বিএলও বিভিন্ন ডকুমেন্ট চেয়েছেন, আবার কয়েকজন হিয়ারিং নোটিশ পেয়েছে, তাদের নামও তো ড্রাফট লিস্টে ছিল, খসড়া তালিকায় ছিল, তারা এইসব পাচ্ছেন, আমার কাছে কোনো ফোন আসেনি বা আমি কোনো চিঠি পাইনি, আমার কোনো অসুবিধা হবে না তো? নানা রকম চিন্তায় আমাদের দিন কাটছে। আজকে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, সব কটা কনফিউশন দূর হবে। আমরা আগে দেখে নিই ড্রাফট রোলে কার কার নাম ছিল। সবার নাম ছিল, শুধু অ্যাবসেন্ট, শিফট, ডুপ্লিকেট, ডিলিট যারা হয়েছে তাদের নাম বাদ দিয়ে। তারা লিঙ্কেজ দেখান বা না দেখান, উভয় পক্ষেরই নাম ড্রাফট রোল বা খসড়া তালিকায় ছিল। এবারে যারা লিঙ্কেজ দেখিয়েছেন, লিঙ্কেজের ব্যাপারে আগে আমার ভিডিও করা আছে, যদি কনফিউশন হয় আপনি আগের ভিডিওটা দেখে নেবেন। লিঙ্কেজ যারা নিজেকে দেখিয়েছেন বা কোনো আত্মীয়কে দেখিয়েছেন, তাদের তথ্য ইলেকশন কমিশনের কাছে আছে। সেই তথ্য যাচাই করতে গিয়ে তারা কিছু যুক্তিসঙ্গত অসঙ্গতি খুঁজে পেয়েছেন, তাদেরকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। ঠিক আছে। আর একদল ছিলেন যারা কাউকে দেখাতে পারেননি লিঙ্কেজ হিসেবে। প্রথমত, যাদের এই যুক্তিযুক্ত অসঙ্গতি আছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিদের কাছে ডকুমেন্ট চাওয়া হচ্ছে আবার ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে। আর যারা কোনো ম্যাপিং দেখাতে পারেননি তাদের যাচ্ছে হিয়ারিং নোটিশ। ঠিক আছে, এইটা গেল গোদা বাংলায় বিষয়টা। এবারে আরও কিছু ক্ষেত্রে এক্সট্রা কয়েকজনকে হিয়ারিংয়ে ডাকতে পারেন যদি ইসিআই মনে করেন। এটা কি উপরে বিএলওরা যে অ্যাপে কাজ করছেন সেখানে আপাতত এই ট্যাবগুলো আছে, সেখানে এই দুটো নিয়ে কাজ হচ্ছে বিএলওদের। লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি থাকে তাদের কাছ থেকে ডকুমেন্ট আদায় করে বিএলওরা আবার আপলোড করবেন, এবং এই জায়গাটা নিয়েও কাজ হচ্ছে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ। যাদের নাম হিয়ারিং লিস্টে আছে তাদের কাছে নোটিশ পৌঁছে দিতে হচ্ছে বিএলওদের। তাহলে এতগুলো ট্যাবের মধ্যে এইগুলো নিয়ে কাজ চলছে। তাহলে আশা করি মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল প্রথমেই। এবারে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি আর হিয়ারিং কি আমরা বিশদে জেনে নিই। প্রথম কথা, হিয়ারিং কি? হিয়ারিংয়ে এরকম একটা নোটিশ আসছে, যারা কোনো লিঙ্কেজ দেখাতে পারেননি তারা তো নোটিশ পাচ্ছেন, এর বাইরেও কিছু কিছু ক্ষেত্রে নোটিশ পাওয়া যাচ্ছে। এরকম একটা নোটিশ আপনার বিএলও আপনাকে দিচ্ছে, যেখানে আপনার নাম লেখা আছে, আপনার এপিক নাম্বার, আপনার বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার, ঠিকানা এটা দেওয়া আছে। এই যে এখানে পার্ট নাম্বার যেটা আছে এটাই আপনার পোলিং স্টেশন নাম্বারও, মানে আপনার বুথ নাম্বার। এটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে। ঠিক আছে। এইবারে আপনি এই রকম চিঠি একটা পেলেন, তার সাথে আর একটা পেজ স্টেপল করা আছে। সেই পেজটা কীরকম? এরকম। এটা ছোট বলে আমি একটু বড় করে এখানে দিলাম। এই যে আপনি হিয়ারিং নোটিশ পাচ্ছেন, সেখানে কি বলা আছে যে আপনি আপনার আত্মীয়ের সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আত্মীয়কে পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকায় নিবন্ধিত ভোটার হিসেবে প্রমাণ করতে পারে, তাই আপনি এই নোটিশটা পাচ্ছেন। তাহলে আপনি এখন কি করবেন? নোটিশটা আগে রিসিভ করবেন। আপনার নাম ধরা যাক, এই যে এখানে যিনি নোটিশ পাচ্ছেন তার নাম রীতা সেন। তাহলে রীতা সেন নোটিশ পাচ্ছেন, তিনি কার মেয়ে? অমিত সেনের মেয়ে। এবারে পোলিং স্টেশন নাম্বার 27 যেটা বলেছিলাম আপনার পার্ট নাম্বার, সেটাই। তাহলে আমি এত দ্বারা এত তারিখের নোটিশ প্রাপ্তি স্বীকার করছি। ঠিক আছে, যেদিন আপনার হিয়ারিং হবে সেখানে আপনি সই করলেন, এইটা বিএলও তার কাছে রেখে দেবেন। এটা হচ্ছে তার অ্যাকনলেজমেন্ট। আর এই অংশটুকু ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে। তাহলে আপনার কাছে আগের এই পেজটা থাকছে, তার সাথে এই অংশটা থাকছে। এখানেই বলা থাকছে আপনাকে হিয়ারিংয়ের সময় কি কি নথিপত্র দেখাতে হবে। এখানে 3টে ক্যাটাগরি আছে। একদল হচ্ছে মোটামুটি বিফোর
1987 যাদের জন্ম, এক দলের জন্ম হচ্ছে 1987 থেকে 2004-এর মধ্যে, তাদের আলাদা ক্যাটাগরি। আর 2004-এর পরে জন্ম তাদের আলাদা ক্যাটাগরি। তাহলে ডেট অফ বার্থ অনুযায়ী তিনটে ক্যাটাগরি করা হলো। কেন করা হলো? প্রথমত এখানে একটা তারিখ বলা আছে, ধরা যাক 1/7/1987, এর আগে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে শুধু আপনার নিজের ডকুমেন্ট দেখালেই হবে। কি ডকুমেন্ট সেটা এখানে দেওয়া আছে। এই 13টা নথির মধ্যে যে কোনো একটা প্রডিউস করবেন, তার আসলটা নিয়ে যাবেন, এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন, সেটা ওনারা জমা নেবেন। এছাড়া কি নিয়ে যাবেন? এই যে নোটিশ পেয়েছেন, নোটিশের চিঠিটাও ক্যারি করবেন। আর যা যা ডকুমেন্ট আপনার দেখাতে ইচ্ছে করছে সেগুলো নিয়ে চলে যাবেন, ঠিক আছে? আর প্রত্যেকটার এক কপি করে জেরক্স করবেন। আচ্ছা, তাহলে যারা 1987-র আগে জন্মেছেন তাদের একটা নিজস্ব ডকুমেন্ট দেখালেই হচ্ছে। যারা 1987 থেকে 2004-এর মধ্যে জন্মেছেন তাদের নিজেদের তো দেখাতে হচ্ছেই ডকুমেন্ট, প্লাস বাবা বা মা যে কোনো একজনের ডকুমেন্ট দেখাতে হবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা, বোঝাতে পারলাম? আর যারা 2004-এর পরে জন্মগ্রহণ করেছে তারা নিজেরটা তো প্রডিউস করবেই, এছাড়া বাবা প্লাস মা দুজনেরই ডকুমেন্ট প্রডিউস করতে হবে। তাহলে প্রথমটা কি? শুধু নিজের। 1987 থেকে 2004 হলে নিজের প্লাস বাবা বা মা যে কোনো একজনের। আর 2004-এর পর হলে নিজের প্লাস বাবার প্লাস মার, অর্থাৎ দুজনেরই ডকুমেন্ট দেখাতে হচ্ছে। এই তথ্যগুলো যাচাই হবে কোথায়? হিয়ারিংয়ে আপনাকে একটা টেবিলে বসানো হবে, সেখানে বিভিন্ন অফিসাররা থাকবেন, AERও থাকবেন, BLO থাকবেন, মাইক্রো অবজারভাররা থাকবেন। তাদের উপস্থিতিতে আপনাকে এই ডকুমেন্টগুলো দেখাতে হবে। তারা কি করবেন? হিয়ারিংয়ে এইরকম একটা অপশান থাকছে আপনার নামের এগেনস্টে, রীতা সেন। তাহলে রীতা সেনের নাম আছে, তার এপিক নম্বর আছে, তার সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তার এখানে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশান থাকবে। তাহলে এই ডকুমেন্টগুলোই আপনি প্রডিউস করছেন। অফিসাররা কি করবেন? সেই ডকুমেন্টগুলোর ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। এই দেখুন, রীতা সেনের নামের এগেনস্টে এখানে ডকুমেন্টগুলো আপলোড করার জায়গা রয়েছে। এই ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেলে তারপরে উনি সাবমিট করে দেবেন, আপনার হিয়ারিং কমপ্লিট হলো। তাহলে যারা হিয়ারিং নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আশা করি পুরো দিনের ছবিটা আমি তুলে ধরতে পারলাম। আরও যদি আপনার কোনো অসুবিধে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা আমি এই সূত্রে বলে রাখি, এরপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমরা কথা বলবো। এটা অতটা চাপের কিছু না, তাই একটুখানি মন দিয়ে শুনুন। আমরা তো এখানে বিভিন্ন ফর্ম ফিল আপ সংক্রান্ত আলোচনা করছিলাম, আর আপনাদেরই নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা ছেলে বা মেয়ে, তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9 থেকে 12-এর মধ্যে পড়াশোনা করছে। তাদের সায়েন্স ম্যাথস নিয়ে বিভিন্ন সময় অসুবিধে থেকে থাকতে পারে। আমি আরেকটা চ্যানেল করেছি, সেটা হচ্ছে অভিজ্ঞান বাংলা। এই স্পেলিং, এটা আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, একদম সিঙ্গেল সার্চে চলে আসছে। এরকম লেখা একটা লোগো আছে, মাথায় এরকম টুপি পরানো আছে। তো এই লোগোটায় যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি এদেরকে ফ্রিতে ম্যাথস, সায়েন্স এই বিষয়গুলোতে গাইড করতে থাকবো। এবং তার সাথে ছাত্রছাত্রীরা আজকাল বড্ড বেশি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে, মোবাইলে বেশিক্ষণ সময় কাটিয়ে ফেলছে, গেম খেলছে, তারা অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না। সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আমার কিঞ্চিত পড়াশোনা আছে, আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তাই আপনারা প্লিজ এই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করবেন, তাহলে সবাই উপকৃত হতে পারবে, আমারও খুব ভালো লাগবে। প্লিজ একটু পাশে থাকুন। আচ্ছা, যারা প্রডিউস করেছিল তাদের লিঙ্কেজ, অর্থাৎ নিজের 2002-তে নাম ছিল, বা বাবা বা মা বা দাদু বা ঠাকুরদা বা দিদা বা ঠাকুরমা, এদের কারো লিঙ্কেজ দেখিয়েছিলেন, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। কেন? বেশিরভাগ ক্ষেত্রে 2002-এর লিস্ট
ছিল বাংলায়। এবারে এখন অ্যাপ চলছে ইংলিশে। ধরা যাক বাংলায় কারো নাম ছিল জয়দেব, আপনি দিয়েছেন আপনার বাবার নাম জয়দেব দাস। ইংলিশ ট্রান্সলেটেড হয়ে দাঁড়িয়েছে JAYDEB, হতেই পারে। এবারে আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন তখন কি দিয়েছেন, JOYDEB, সামান্য এদিক ওদিক হয়েছে, কিন্তু অ্যাপ সেটা বুঝলো না। অ্যাপ বললো এর সাথে ম্যাচ করেনি, আরেকবার ভেরিফাই করো। তাহলে এই জন্য বিএলও আবার আপনাদের কাছে ডকুমেন্ট চেয়ে পাঠাচ্ছেন। সেখানে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হেড আছে তার আন্ডারে আবার প্রথমে দেখতে বলছে কি ডিসক্রিপেন্সি আছে, কি অসঙ্গতি আছে। ধরা যাক বিনা পাল, তার নামের এগেনস্টে এরকম বলছে অসঙ্গতি আছে, তার এপিক নাম্বার এখানে আছে, তার সিরিয়াল নাম্বার এখানে আছে। যখনই ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ট্যাপ করা হবে তখন এরকম একটা উইন্ডো খুলে যাবে, দেখাচ্ছে ফাদার্স নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইরোল 2025। ওই যে বললাম সামান্য বানানের হেরফের হয়ে থাকতে পারে, কারো নামের মাঝখানে চন্দ্র ছিল বা কুমার ছিল, এখন নেই। ধরা যাক প্রদীপ কুমার দাস ছিল, এখন প্রদীপ দাস লেখেন। তাই এইগুলোর জন্য, এগুলোতে স্যাঙ্গুইন হওয়ার জন্য আরেক প্রস্থ ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে। তাহলে এখন যদি আপনি বাবার লিঙ্কেজ দেখিয়ে থাকেন, তাহলে প্রুফ অফ রিলেশনশিপ উইথ বাবা বা মা, যারই রিলেশনশিপ দেখিয়ে থাকুন না কেন সেটা, সেইটার একটা কপি আপলোড করতে বলা হচ্ছে। আর যদি ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদার ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে তাদের ডকুমেন্ট, যাতে তাদের রিলেশনশিপ এস্টাবলিশড হয় সেরকম একটা ডকুমেন্ট। মানে আপনি আপনার এপিকে বা বিভিন্ন ডকুমেন্টে আপনার নাম আর আপনার বাবার নাম পাচ্ছেন, বাবার কোনো ডকুমেন্টে তার বাবার নাম বা মায়ের নাম পাওয়া যাবে। তাই এই দুটো একসাথে কাজে লাগালে আপনার সাথে ঠাকুরদা বা ঠাকুরমার বা দাদু বা দিদার লিঙ্কেজ প্রমাণ করা যাবে। এই ডকুমেন্টগুলো ছবি তুলে তাদেরকে আপলোড করতে হচ্ছে বলেই তারা এটা নিয়ে আপনাদের কাছে চেয়ে পাঠাচ্ছেন। তাই এইটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা বিএলও তার এন্ড থেকে আপলোড করে দেবেন। ম্যাক্সিমাম কেস এইভাবে রিজলভড হয়ে যাবে, যদি না হয় তাহলে আপনাকে খবর দেওয়া হবে, ঠিক আছে? তাই এইগুলো নিয়ে দুশ্চিন্তা করবেন না। আর যাদের কাছে কোনো রকম নোটিশ গেল না বা ফোন গেল না, তারা তো আনন্দে থাকবেন, কারণ তাদের কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে বিএলও আপনার সাথে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করবেনই। তাই নিশ্চিন্তে থাকুন, আনন্দ করুন। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।